পুলিশকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে ফ্যাসিবাদী সরকার। বাহিনীকে জনগণের আস্থা অর্জনের আহ্বান প্রধানমন্ত্রীর। নিরাপরাধ কাউকে হয়রানি না করার নির্দেশ। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি। ফ্যাসিবাদী সরকার নিজেদের হীন দলীয় স্বার্থে পুলিশ বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছিল। জনগণের বিশ্বাস অর্জন এবং সেই বিশ্বাস বজায় রাখাই পুলিশের সামনে বর্তমান বড় একটি চ্যালেঞ্জ। বাংলাদেশ যেন আর কখনোই ফ্যাসিবাদ শাসনে ফিরে না আসে, এটি হোক আমাদের অঙ্গীকার। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জানমালের নিরাপত্তা বজায় রাখা বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বাংলাদেশ বন্ধুত্ব চাইলেও বারবার সীমান্ত রক্তাক্ত করছে ভারত, বললেন উপদেষ্টা রিজভী। সম্পর্ক উন্নয়নে দিল্লিকে সহিংসতার মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান। ঢাকার 2 সিটিতে কমতে শুরু করেছে হাম সংক্রমণ। আক্রান্ত ও মৃত্যু বাড়ছে রাজধানীর বাইরে। শিশুর দেহে অন্য রোগের অ্যান্টিবায়োটিক কাজ না করায় নতুন উদ্বেগ। ট্রাফিক আইন ভাঙলেই কাটা যাবে পয়েন্ট, বাতিল হবে লাইসেন্স। সড়কে শৃঙ্খলা ফেরাতে চালু হচ্ছে আরএসপিএস। একতরফা সাজা চাপানোর অভিযোগ চালকের, কার্যকারিতা নিয়ে প্রশ্ন। বাজেটের আকার বাড়ছে প্রায় 1.5 লাখ কোটি টাকা। উচ্চ প্রবৃদ্ধির ধারায় ফেরার লক্ষ্য। অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দেবে সরকার। সবাইকে অর্থনীতির মূল ধারায় আনতে চান মন্ত্রী। এবং রূপালী পর্দার নায়ক থেকে বাস্তব জগতের হিরো। সব জল্পনার অবসান ঘটিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর শপথ নিলেন থালাপতি বিজয়। টিভিকের নেতৃত্বে জোট সরকার গঠন। পুলিশকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে ফ্যাসিবাদী সরকার। আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন বাহিনীটিকে ব্যবহার করতে না পারে, সেই শপথ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে যোগ দিয়ে শান্তি ও নিরাপত্তায় পুলিশকে পেশাদারিত্বের সঙ্গে কাজ করার নির্দেশ দেন সরকার প্রধান। নিরাপরাধ কাউকে হয়রানি না করার নির্দেশ দিয়ে পুলিশকে জনগণের সঙ্গে মানবিক আচরণের আহ্বান জানান সরকার প্রধান। অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে। রোববার সকালে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের জাঁকজমকপূর্ণ ও মনোমুগ্ধকর কুচকাওয়াজ পরিদর্শন করেন সরকার প্রধান। বর্ণাঢ্য প্যারেডে গ্রহণ করেন অভিবাদন। প্রধানমন্ত্রী তার বক্তব্যের শুরুতেই মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের স্মরণ করেন, তুলে ধরেন বিভিন্ন সময় পুলিশের নানা অবদান। আর কোনো ফ্যাসিবাদী শক্তি পুলিশকে যেন ব্যবহার করতে না পারে, সেই শপথ নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ স্বৈরাচার যেন পুলিশ সদস্যদেরকে দেশ এবং জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে সক্ষম না হয়। স্বাধীনতার প্রথম প্রহরেই পুলিশের রক্তে রঞ্জিত এই মাটিতে দাঁড়িয়ে আসুন আজ আমরা আবারও নতুন শপথে অঙ্গীকারবদ্ধ হই। বিশ্বের বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠা, আইন শৃঙ্খলা রক্ষা এবং মানবাধিকার সুরক্ষায় আমাদের পুলিশ সদস্যরা পেশাদারিত্ব, সাহসিকতা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। সুতরাং শুধু বিদেশেই নয়, দেশের জনগণের সঙ্গেও পুলিশের মানবিক আচরণ প্রত্যাশিত। পুলিশ গত নির্বাচনে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, মানুষ শান্তি ও নিরাপত্তা চায়, যা নির্ভর করছে পুলিশের উপর। বছরের পর বছর ধরে অসংখ্য হামলা মামলার শিকার, নিপীড়িত, নির্যাতিত অধিকার হারা মানুষ। বর্তমান গণতান্ত্রিক সরকারের সময় শান্তি এবং নিরাপত্তা চায় জনগণ। দেশের জনগণের শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করা আপনাদের কার্যক্রম, অর্থাৎ পুলিশের ভূমিকার উপরেই সবচেয়ে বেশি নির্ভরশীল। আপনারা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সাধ্য এবং সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করবেন। এটি আপনাদের কাছে বর্তমান সরকারের প্রত্যাশা। পরে কল্যাণ প্যারেডের অনুষ্ঠানে পুলিশ বাহিনীকে জনগণের আস্থা অর্জনের আহ্বান জানান সরকার প্রধান। বলেন, ফ্যাসিবাদী শাসনের কলঙ্ক পেছনে ফেলে নিরপেক্ষ বাহিনী হিসেবে পুলিশকে গড়তে চায় তার সরকার।
ফ্যাসিবাদী সরকার নিজেদের হীন দলীয় স্বার্থে পুলিশ বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছিল। সেই অন্ধকার সময় পেরিয়ে এখন সময় এসেছে নতুনভাবে এগিয়ে যাবার। পুলিশ প্রশাসন কোনো দলের নয়, বিধিবদ্ধ আইন অনুযায়ী পুলিশ প্রশাসন পরিচালিত হবে। কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হন তা নিশ্চিত করা অবশ্যই আপনাদের দায়িত্ব। মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে বর্তমান সরকার কোনো আপোষ করবে না বলেও জানান তারেক রহমান। হীন দলীয় স্বার্থে ইমরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ বন্ধুত্ব চাইলেও বারবার সীমান্ত রক্তাক্ত করছে ভারত। ভালো সম্পর্ক তৈরি করতে হলে দিল্লিকে সহিংসতার মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আয়োজনে কথা বলেন তিনি। ঢাকা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়, কিন্তু বারবার সীমান্ত রক্তাক্ত করলে কখনোই ভালো সম্পর্ক তৈরি হবে না। অনুষ্ঠানে তিনি আরও বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবমূল্যায়ন করার সুযোগ নেই। বলেন, উন্নয়নে ভূমিকা রাখা সমাজের সব পেশাজীবীকে মূল্যায়ন করবে সরকার। বিগত দিনের মতো প্রতারণামূলক অঙ্গীকার না করে জবাবদিহির আলোকে বাস্তবসম্মত উন্নয়ন করা হবে বলেও জানান রুহুল কবির রিজভী। বাংলাদেশিদেরকে গুলি করে হত্যা করা হবে কেন সীমান্তে? রক্তপাত কতদিন বন্ধ হবে? কতদিনে বন্ধ হবে? এত আলোচনা করার পর এবং এত সুন্দর বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক, অনেকেই বলেন যে অত্যন্ত চমৎকার সম্পর্ক বিদ্যমান ঢাকা দিল্লি, তারপরেও গতকাল দুইজনকে গুলি করে হত্যা করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার এক সীমান্তে। বাংলাদেশের সাথে যদি একটি স্থায়ী বন্ধুত্ব গড়ে তুলতে চান, তাহলে এই যে একটা মানে সহিংসতার মনোবৃত্তি, এটা পরিহার করতে হবে। পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলে সীমান্তে বাড়ছে নতুন শঙ্কা। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয়ার দিনই সীমান্তে গুলিতে প্রাণ গেছে 2 যুবকের। আর লালমনিরহাটের বুড়িমারিতে অনুপ্রবেশ ঠেকিয়েছে বিজেপি। বিশ্লেষকরা বলছেন, সীমান্তের ওপারে কট্টর হিন্দুত্ববাদী রাজনীতির উত্থানে উদ্বেগ আছে বাংলাদেশে। দিন মোহাম্মদ সাব্বিরের রিপোর্ট। শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে 47-এর দেশভাগের পর প্রথমবার পশ্চিমবঙ্গের ক্ষমতার মস্তদে গেরুয়া শিবির। তবে নির্বাচনের ফল প্রকাশের পরপরই কলকাতার নিউ মার্কেটে বুলডোজার দিয়ে সংখ্যালঘু মুসলমানদের ব্যবসা প্রতিষ্ঠান গুড়িয়ে দেওয়ার ছবি নজর কেড়েছে গোটা বিশ্বের। এছাড়াও বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন সহিংসতার ঘটনায় বাড়ছে নিরাপত্তা শঙ্কা। বিশেষ করে আসাম সহ বিজেপি শাসিত রাজ্যগুলোর অতীত অভিজ্ঞতায় সেই শঙ্কা আরও জোরালো হয়েছে। শপথ নেয়ার পর শুভেন্দু অধিকারী নীরব থাকলেও নির্বাচনী প্রচারে তার বাংলাদেশ বিরোধী বক্তব্য সেই উদ্বেগকে আরো বাড়িয়েছে। वार्ड नंबर 77 में जितना मुसलमान वोट देने के लिए निकला, सब ममता को वोट दिया। বিশ্লেষকরা বলছেন, সীমান্তের ওপারে কট্টর হিন্দুত্ববাদী রাজনীতির উত্থানে উদ্বেগ আছে বাংলাদেশে। ওপারে মুসলিম নির্যাতন বাড়লে তার প্রভাব পড়তে পারে এপারেও। যেহেতু হচ্ছে কি 3 লাখ ভোটার তারা এখনো হচ্ছে সেই লিস্টে জায়গা পাননি, এই নির্বাচনের বিজয়টাকে তারা যেভাবে আইডেন্টিফাই করবার চেষ্টা করছে, তার ফলে এই একটা শঙ্কার জায়গাটা থাকে। এটা তো কোনো ধরনের শিষ্টাচারের মধ্যে পড়ে না, কূটনীতির ধার ধারে না। এটা তো দুই দেশের পারস্পরিক সার্বভৌম সমতার সম্পর্কের প্রতি কোনো শ্রদ্ধাশীল আচরণ না। তবে রাজনৈতিক নীরবতার মধ্যেও সীমান্তে থামেনি অস্থিরতা। এরই মধ্যে শনিবার ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশির প্রাণ গেছে। এর আগে বুধবার লালমনিরহাটের বুড়িমারিতে অনুপ্রবেশের সময় এক ভারতীয় নাগরিকের পথ রোধ করে ফিরিয়ে দিয়েছে বিজেপি। সীমান্ত অস্থিতিশীল হলে শুধু বাংলাদেশ নয়, ভারতকেও এর নেতিবাচক পরিণতি ভোগ করতে হবে বলে মত বিশ্লেষকদের। আমাদের নিরাপত্তার জন্য এটা বড় একটা ধরনের হুমকি। সীমান্ত সুরক্ষিত করতে হবে। এই জাতীয় কাজ করে তারা পার পাবে না, সেই জিনিসটা তা আমাদেরকে, এই মেসেজটা তাদের কাছে দিতে হবে। আমাদের সীমান্ত, যেটা ভারত বাংলাদেশ দুই পক্ষেরই প্রয়োজন, সেটা স্থিতিশীল থাকুক, জনগণের মধ্যে সম্পর্কের ভিত্তিটা আরো দৃঢ় হোক। এদিকে সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। সংস্থাটির দাবি, যে কোনো ধরনের অনুপ্রবেশ বা সীমান্ত ঘিরে যে কোনো অস্থিরতা মোকাবিলায় প্রস্তুত রয়েছে বিজিবি। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ,
ঢাকা। মা মানেই শীতল পরশ, পরম মমতা আর নিরাপদ আশ্রয়। মা দিবস নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। ঢাকার 2 সিটিতে কমতে শুরু করেছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। রাজধানীর ডিএনসিসি হাসপাতালের গত কয়েকদিনের তথ্যে দেখা গেছে এমন চিত্র। তবে বর্তমানে আক্রান্ত ও মৃত্যু বাড়ছে ঢাকার বাইরে। আক্রান্ত হচ্ছে পরিবারের বয়স্ক সদস্যরাও। চিকিৎসকরা বলছেন, শিশুর দেহে অন্য রোগের অ্যান্টিবায়োটিক কাজ না করায় বাড়ছে উদ্বেগ। একই ছাদের নিচে শত শত শিশু, অথচ নেই কোনো হইহুল্লোড় আর দুরন্তপনা। আছে কেবল চিৎকার, ক্লান্তি আর নিষ্পাপ শরীরে অসহ্য যন্ত্রণার আর্তনাদ। প্রায় 2 মাস ধরে রাজধানীর ডিএনসিসি হাসপাতালের চিত্র এমন। গত 24 ঘন্টায়ও নতুন করে ভর্তি হয়েছে 132 জন। এ নিয়ে হাসপাতালটিতে হামের চিকিৎসা নিচ্ছেন 451 জন। বর্তমানে হাসপাতালে ভর্তি বেশিরভাগ শিশুর কারো না কারো পরিবারের অন্য শিশুর হাম হয়েছে কয়েকদিন আগে। এমন শিশুদের শরীরের জটিলতাও দেখা দিচ্ছে, আবার কেউ দ্রুত হাসপাতালে আসায় সুস্থ হচ্ছে তাড়াতাড়ি। প্রথম জ্বর ছিল 3 দিন পর্যন্ত, পরের দিন দুপুরে র্যাশ উঠছে। 5 দিনের মাথায় আবার জ্বর আসছিল, পরে আবার ডাক্তার দেখাইছি, তখন পরীক্ষা করছিল যে হাম ধরা পড়ছে। জ্বর ছিল 103, জ্বরই কমতেছিল না, আর র্যাশ ছিল, সাথে শ্বাসকষ্ট ছিল। পরে নিয়ে আসলাম আর এখানে। বাচ্চাও আবার ইমপ্রুভমেন্ট পাচ্ছি, বাচ্চা ভালো আছে আগের থেকে। চিকিৎসকরা বলছেন, বর্তমানে হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের পরিবারের অন্য শিশু আক্রান্ত হয়েছিল কিছুদিন আগে। আক্রান্ত হচ্ছে সেসব পরিবারের বয়স্ক সদস্যরাও। সেই সঙ্গে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। ফ্যামিলি মেম্বারদের কোনো একটা শিশু বাচ্চা সে প্রথম আক্রান্ত হচ্ছে, যখন একটা বাচ্চা শিশু আক্রান্ত হচ্ছে তখন ফ্যামিলি মেম্বার সবাই কিন্তু ওই হাম ভাইরাসের এক্সপোজড হচ্ছে। কেননা ওইভাবে যদি কোয়ারেন্টাইন করা না হয়, বাচ্চাটাকে যদি আইসোলেট করা না হয়, তাহলে তো বাসার সবাই কিন্তু ওই হাম ভাইরাস দিয়ে সংক্রমিত হচ্ছে। তবে কিছুটা স্বস্তির খবর দিলেন এই চিকিৎসক। জানান, এই হাসপাতালের বিগত কয়েকদিনের তথ্যে দেখা যায় কমতে শুরু করেছে ঢাকার 2 সিটির রোগীর সংখ্যা, বাড়ছে ঢাকার বাইরের রোগী। ঢাকার ভিতরের সিটি কর্পোরেশন এরিয়ার ভিতরে রোগী আসার সব পরিমাণটা কমেছে কিছুটা। আমাদের যে গত 24 ঘন্টা যে 132 জন রোগী ভর্তি হয়েছেন, তার মাঝে আমাদের হিসাব করে দেখেছি তার 34% হচ্ছে ঢাকার ভিতরের রোগী, আর বাকি যে 74% রোগী সে হচ্ছে ঢাকার বাইরের অথবা ইমিডিয়েটলি ঢাকার আশেপাশে, মনে করেন নারায়ণগঞ্জ, ঢাকা সিটি কর্পোরেশন এরিয়ার বাইরের যে রোগীগুলো। চলমান টিকা কার্যক্রমে কোনো শিশু বাদ পড়লে দ্রুত টিকা নেয়ার পরামর্শ চিকিৎসকদের। সেই সঙ্গে গর্ভবতী মা ও শিশুদের পুষ্টিকর খাবার নিশ্চিতের তাগিদ চিকিৎসকদের। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। হামে মারা যাওয়া 352 শিশুর পরিবারকে 2 কোটি টাকা করে ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টের রিট। রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হুমায়ুন কবির জনস্বার্থে রিট দায়ের করেন। স্বাস্থ্য সচিব সহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে। হাম ও হামের উপসর্গ নিয়ে গত 55 দিনে 352 শিশুর মৃত্যু হয়েছে। সরকারি হিসাব অনুযায়ী গড়ে প্রতিদিন অন্তত 6 জন শিশুর মৃত্যু হচ্ছে। তবে গত 1 সপ্তাহে সেই সংখ্যা বেড়ে প্রতিদিন গড়ে 10 জনে দাঁড়িয়েছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে চালু হচ্ছে রোড সেফটি পেনাল্টি সিস্টেম RSPS। অ্যাপ ভিত্তিক এই সেবায় ট্রাফিক আইন লঙ্ঘন করলেই কাটা পড়বে পয়েন্ট। এভাবে পয়েন্ট শূন্য হয়ে গেলে বাতিল হবে ড্রাইভিং লাইসেন্স। চালকরা বলছেন, যত্রতত্র যাত্রী নামার কারণে নিয়ম ভাঙে বেশিরভাগ সময়। তাই একতরফা চালকের ওপর সাজা না রেখে যাত্রীদেরও দায়িত্বশীল হওয়ার আহ্বান তাদের। এদিকে ব্যাপক আইন লঙ্ঘনের বাস্তবতায় কার্যকারিতা নিয়ে সংশয়ে বিশেষজ্ঞরা। শফিকুজ্জামান রুবেলের রিপোর্ট, ছবি তুলেছেন সাইফুল ইসলাম। যানজট আর বিশৃঙ্খল সড়ক রাজধানী ঢাকায় যেন নিয়তি। প্রতিদিন নিয়ম ভাঙাই যেন নিয়ম। রাস্তা পারাপার আর যান চলাচল সবই চলে হুড়োহুড়িতে। নিত্যকার এমন দৃশ্য বলে দেয় কতটা অসহায় আমাদের ট্রাফিক বিভাগ। এমন বাস্তবতায় সড়কে চালু হচ্ছে রোড সেফটি পেনাল্টি সিস্টেম RSPS। BRT এর এই ডিজিটাল ব্যবস্থা ট্রাফিক আইন ভাঙলেই স্বয়ংক্রিয়ভাবে কাটা হবে ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট।
সড়ক পরিবহন আইন 2018 অনুযায়ী প্রতিটি লাইসেন্সে রয়েছে 12 পয়েন্ট। নিয়ম ভাঙলে পয়েন্ট কমবে আর শূন্যে পৌঁছলে লাইসেন্স বাতিল। এই ব্যবস্থায় ট্রাফিক পুলিশের হাতে থাকবে স্মার্ট ডিভাইস, যার মাধ্যমে তাৎক্ষণিকভাবে রেকর্ড হবে অপরাধ। অ্যাপ ভিত্তিক সেবা চালু হলে সড়কে চালক ট্রাফিক বাক বিতণ্ডতা কমবে, শৃঙ্খলা ফিরবে যান চলাচলে, বলছেন ট্রাফিক পুলিশ। আমাদের জন্য এটা অনেক বড় সুবিধা হবে, কারণ আমরা তো ফিজিক্যালি মামলা করি, মানুষের সাথে মাঝে ঝামেলা এবং অনেক হ্যারাসমেন্টের শিকার হই। এটা থেকে আমরা একটু মুক্তি পাবো। তবে চালকরা বলছেন চুক্তিভিত্তিক গাড়ি চললে যাত্রী ওঠানামায় নিয়ম মানা কঠিন। সিঙ্গেলে তাকে নামাইতেই হবে, হ্যালো ওইখানে যে কোনো মূল্যেও তাকে নামাইতে হবে। গাড়ি সারাদিন কষ্ট করে চলে রাতেবেলা দেই বেতন নাকি 100 টাকা ইনকাম কম দেয়, চাবিটা দিয়ে দেবো মালিক থেকে। টার্গেটে না করে আমাদের যদি মাসিক ভিত্তিতে করে দেওয়া হয় তাহলে আমাদের জন্য আরো বেটার হবে, আমরা আইনটা সহজে মানতে পারবো। এ বিষয়ে অ্যাপ চালু হওয়ার আগে কথা বলতে চাননি বিআরটি এর চেয়ারম্যান। বিশেষজ্ঞরা বলছেন উদ্যোগটি প্রশংসনীয় হলেও বাস্তবায়ন হতে সমষ্টিগত উদ্যোগ নিতে হবে। যেভাবে আমাদের সড়ক ব্যবস্থাপনা উশৃঙ্খল এবং বিশৃঙ্খল হয়ে গেছে, আমার ধারণা এখানে 95% চালকই নিয়ম মানছে না। তারা ট্রিপ বেসিসে সড়কে বাসগুলি চালাচ্ছে, তাদের কোনো বেতন নাই। তো এই চালক তো আসলে সড়কে নামার পর বেপরোয়া হবে, এটা কিন্তু স্বাভাবিক। উদ্যোগটা অবশ্যই ভালো, কিন্তু একই সাথে আমার সড়কের যে বিশৃঙ্খল পরিস্থিতি, তার যে রুট কজ যেটা আছে, সেই রুট কজেও কিন্তু আমাদের কাজ করতে হবে। ধাপে ধাপে সারা দেশে চালু হচ্ছে RSPS, যার লক্ষ্য একটাই, নিরাপদ ও শৃঙ্খলিত সড়ক ব্যবস্থা গড়ে তোলা। বিশেষজ্ঞরা বলছেন এ পদ্ধতি আলোর মুখ দেখবে, তবে বাস্তবায়নে কঠোর নজরদারি দরকার। তাহলে কি সড়কের বিশৃঙ্খলা থেকে এবার মুক্তি মিলবে? সময় বলে দেবে এই অবাধ্য চরিত্রগুলোকে কতটা আবদ্ধ করা গেল নিয়মের গণ্ডিতে। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। এই বিষয়ে জানাতে রাজধানীর শাহবাগ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়ালিউল সাকিব। সড়কের শৃঙ্খলা ফেরাতে উন্নত প্রযুক্তির সহায়তা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। তারা কিন্তু আমরা দেখেছি গেল 7 মে থেকে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে যে AI ক্যামেরা বসিয়েছে, সেই AI ক্যামেরাগুলো কিন্তু সড়কে যে কোনো যানবাহন শৃঙ্খলা ভাঙলেই সেগুলোতে অটোমেটিক সিস্টেমে কিন্তু তারা মামলা পাঠিয়ে দিবে। সেই যে গাড়িগুলোর আসলে যারা মালিক রয়েছেন তাদেরকে জরিমানা করা হবে। এই পদ্ধতিটি আমরা দেখছি যে রাজধানীর যে বেশ কিছু পয়েন্টে, বলা যায় যে রাজধানীর যে গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে শাহবাগ, ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলা মোটর, কারওয়ান বাজার, বিজয় সরণি, জাহাঙ্গীর গেট সহ এরকম 25টি মোড়ে কিন্তু এই যে AI প্রযুক্তির ক্যামেরা বসানো হয়েছে এবং যে ট্রাফিক কন্ট্রোল বিভাগ রয়েছে তারা কিন্তু এই পুরো ব্যাপারটি যে মনিটরিং করছে। এবং তারা বলছেন যে আসলে যে সড়ক পরিবহন আইন 2018 অনুযায়ী যে শৃঙ্খলাগুলো রয়েছে, সড়কের যে আইনগুলো রয়েছে, সেগুলো ভঙ্গ করলেই কিন্তু গাড়ি, যে কোনো যানবাহনকে কিন্তু এই মামলার আওতায় আনা হবে। আর এই প্রক্রিয়াটি আমি যতটুকু ঘুরে ঘুরে দেখলাম যে এখনও কিন্তু যারা গাড়ি চালক রয়েছেন অনেকেই এই পদ্ধতিটি সম্পর্কে জানেন না, তবে কেউ কেউ বলছেন যে তারা জানেন। এবং আমরা দেখেছি যে সাধারণ চালকরাও কিন্তু এই বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন। তো তারাও বলছেন যে আসলে এই পদ্ধতির মাধ্যমে হয়তো সড়কের শৃঙ্খলা ফিরে আসবে, তবে গাড়িগুলো শৃঙ্খলায় আনতে পারলেও অটোরিকশার বেপরোয়া চলাচলের কারণে কিন্তু এই পদ্ধতি কতটা কাজে দেবে সেই প্রশ্ন কিন্তু সবাই তুলেছেন। আমি এখানকার দায়িত্বরত ট্রাফিক কর্মকর্তাদের সঙ্গে কথা বলছিলাম, তারাও কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে আসলে এই যে পদ্ধতির কারণে কিছুটা হলো সড়কে যে শৃঙ্খলা ফিরেছে। এছাড়া আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ BRT কিন্তু নতুন একটি পদ্ধতির কথা বলছে, রোড সেফটি পেনাল্টি সিস্টেম RSPS। সেটি হচ্ছে যে এই সড়কের শৃঙ্খলা ভাঙলে কিন্তু লাইসেন্সের পয়েন্ট কমিয়ে দেওয়া হবে এবং কারো পয়েন্ট যদি কমতে কমতে শূন্যে চলে আসে সেক্ষেত্রে স্থগিত অথবা বাতিল করার যে প্রক্রিয়া সেটা কিন্তু করা হবে। তবে BRT কিন্তু বলছে এই একটি অ্যাপের মাধ্যমে এই কাজটি করা হবে। অ্যাপটি ডেভেলপিং পর্যায়ে রয়েছে, তারা আশা করছেন যে শীঘ্রই তারা এই অ্যাপটি চালু করতে পারবেন এবং এই জিনিসটি কিন্তু যে সড়কের শৃঙ্খলা তারা ফেরাতে পারবেন। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত রাজধানীর শাহবাগ থেকে সবশেষ খবর। সহকর্মী ওয়ালিউল সাকিব যুক্ত হয়েছিলেন রাজধানীর শাহবাগ মোড় থেকে। এই যাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও রেলপথ ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। রাজধানীতে নৌ নিরাপত্তা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে ফিটনেসবিহীন নৌযান চলাচল বন্ধে কঠোর হুঁশিয়ারি দেন নৌ প্রতিমন্ত্রীও। এবারের ঈদযাত্রা আরও স্বস্তিদায়ক করতে আগেভাগেই সমন্বিত উদ্যোগের কথা জানালেন সড়ক পরিবহন, রেলপথ ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। রাজধানীর লেডিস ক্লাবে নৌ নিরাপত্তা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, সড়ক, রেল ও নৌপথ তিন মাধ্যমেই যাতায়াত ব্যবস্থাপনায় জোর দেওয়া হচ্ছে। আমার বিশ্বাস
এবার আমরা আরও বেশি সতর্ক থাকব এবং কি কি করব তা নিয়ে ইতিমধ্যে আমরা আলোচনা করেছি, সিদ্ধান্ত নিয়েছি। আমার ভালো লেগেছে যে আমাদের এখানে যারা মালিকরা আছেন, এ পর্যন্ত আমি তাদেরকে যেভাবে বোঝানোর চেষ্টা করেছি, আমার বিশ্বাস তারা বুঝেছেন এবং তারা করছেন। একই অনুষ্ঠানে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব হাসান বলেন, সচেতনতা ও দায়িত্বশীলতার মাধ্যমে নৌপথের দুর্ঘটনা শূন্যে নামিয়ে আনা সম্ভব। ঈদুল আজহা ঘিরে অনুমোদন ও ফিটনেসবিহীন নৌযান চলাচল বন্ধের নির্দেশনা দেন প্রতিমন্ত্রী। মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে অনুরোধ করব, এই ঈদকে সামনে রেখে বিভিন্ন অঞ্চলে ছোট ছোট নৌপথে অনুমোদনহীন কিছু নৌযান চলাচল করে। এখানে নৌ পুলিশের যারা আছেন, কোস্টগার্ডের যারা আছেন, আপনাদেরকে অনুরোধ করবে এই বিষয়টি একটু সতর্কভাবে দেখার জন্য। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সকল স্তরের কর্মকর্তা কর্মচারীর মেধা ও ধৈর্যকে কাজে লাগানোর আহ্বান জানান বক্তারা। শুধু আপনার মেধা, আপনার শ্রম, আপনার যোগ্যতা, যেটা দিয়ে আপনি পারিবারিকভাবে কিছুটা নিরাপদ হয়েছেন। শাহরিয়ার সৌমিক, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। গাজীপুরে গরু চোর সন্দেহে 3 জনকে গণপিটুনিতে হত্যা, চুরির কাজে ব্যবহার করা ট্রাকে আগুন। কাপাসিয়ায় 5 খুনে অভিযুক্ত গৃহকর্তাকে ধরতে পারেনি পুলিশ। কম গুরুত্বপূর্ণ ও উচ্চাভিলাষী প্রকল্পগুলো বাদ দেবে সরকার। এবার বাজেটে স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়নে বরাদ্দ বাড়ানো হবে বলেও জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। পিকেএসএফ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি জানান, সব শ্রেণী পেশার মানুষকে মূলধারার অর্থনীতিতে নিয়ে আসতে কাজ করছে সরকার। জিডিপির প্রবৃদ্ধির ধারায় দেশের মানুষের মাথাপিছু আয় বাড়লেও উচ্চ আয় বৈষম্যের কারণে উন্নয়নের সুফল পুরোপুরি পান না মধ্যবিত্ত থেকে প্রান্তিক মানুষ। রোববার রাজধানীর আগারগাঁওয়ে পিকেএসএফ ও বিশ্বব্যাংকের উদ্যোগে রেস প্রকল্পের 2য় পর্যায়ের কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উঠে আসে এই প্রসঙ্গ। এতে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জানান, অর্থনৈতিক গণতন্ত্রের মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারার অর্থনীতিতে যুক্ত করতে কাজ করছে সরকার। শুধুমাত্র রাজনীতিতে গণতন্ত্র থাকলে তো চলবে না, এই জন্য আমাদের স্লোগান হচ্ছে অর্থনীতিকে গণতন্ত্রের করা। বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের বাংলাদেশের অর্থনীতিতে অংশগ্রহণ করার একটা অধিকার আছে। যে মানুষগুলো সবসময় অর্থনৈতিক পরিকল্পনা প্রোগ্রামের বাইরে থেকে গেছে, তাদেরকে আমরা ইন্টিগ্রেট করতে চাই অর্থনীতিতে। কম গুরুত্বপূর্ণ ও উচ্চাভিলাষী প্রকল্পগুলো বাদ দেওয়ার পরিকল্পনার কথা জানান মন্ত্রী। আসছে বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়বে বলেও জানান তিনি। প্রজেক্ট তো অনেক হয়, প্রজেক্টের পর প্রজেক্ট। এখন আমাদের 1300 প্রজেক্ট প্ল্যানিং কমিশনে আছে। A lot of them has no value for money, no return on investment, never considered employment, never considered environment. তো আমরা অনেকগুলো প্রজেক্ট বাদ দিয়ে দিচ্ছি এখানে। আমাদের আউট অফ পকেট এক্সপেন্ডিচার নিজের স্বাস্থ্য সেবার জন্য আফগানিস্তান চেয়ে বেশি, কিন্তু সেটা লজ্জাকর ব্যাপার। কিন্তু প্রাইমারি হেলথ কেয়ার, প্রিভেন্টিভ হেলথ কেয়ার, যেটা প্রাইমারি লেভেলে ইউনিভার্সাল করতে যাচ্ছি, এবং আমাদের আপনারা দেখবেন আগামীতে বাজেটও সেটা রিফ্লেকশন হবে। এদিকে রেস প্রকল্পের মাধ্যমে নারী উদ্যোক্তা সহ 2 লাখ তরুণকে প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনার কথা জানানো হয় 2য় পর্যায়ের কার্যক্রম উদ্বোধনীতে। 85% এমপ্লয়মেন্ট ইজ ইন দ্য ইনফর্মাল সেক্টর। এই ইনফর্মাল সেক্টরকে কেমনে আপনি ফর্মালাইজ করবেন, এবং সেটার একটা বাহন হিসেবে এই প্রজেক্টটাকে আমরা ব্যবহার করছি। বিল্ডিং না বানিয়ে, ক্লাসরুম না বানিয়ে, ঘনঘটা করে কি বলবো সভা সমিতি না করে, ইউ আর ডুইং ইট সাইলেন্টলি, and that's why I'm telling you, silently a revolution is taking place in the field. 2030 সালের মধ্যে প্রকল্পের আওতায় সরাসরি উপকৃত হবেন 4 লাখের বেশি উদ্যোক্তা। অগ্রাধিকার দেওয়া হবে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকার তরুণদের। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। উত্তরাধিকার সূত্রে পাওয়া অর্থনীতি কাঁধে নিয়ে আগামী অর্থবছরের জন্য 9,30,000 কোটি টাকার বাজেট ঘোষণা করতে যাচ্ছে বিএনপি সরকার। গত বছরের তুলনায় আকার বাড়ছে প্রায় 1.5 লাখ কোটি টাকা। স্থিতিশীল অর্থনীতি ও উচ্চ প্রবৃদ্ধির ধারায় ফেরাই মূল লক্ষ্য বলে আভাস মিলেছে অর্থ মন্ত্রণালয় থেকে। কামরুল হাসান সবুজের রিপোর্ট। বেচাকেনার ব্যস্ততার মধ্যেই এই মুদি দোকানির নিরন্তর হিসাব কষে চলা, ভোক্তা চাহিদা মেটাতে পণ্য সরবরাহ ঠিক রাখতে কিভাবে আসবে অর্থের যোগান, সংকট মোকাবিলায় কতটুকু ভরতে পারবেন সঞ্চয় ভাণ্ডার, ঘাটতি পূরণে ভরসা রাখবেন কোথায়, আর পরিবারের সদস্যদের খরপোশ মেটাতেই বা ব্যয় করবেন কত টাকা। পরিকল্পনা যদি আমার ভালো না হয় তাহলে আমার কোনো কাজে ভালো হবে না।
আয়ব্যয়ের হিসাব কষে চলা প্রত্যেক সচেতন মানুষের মতোই আগামী অর্থ বছরে দেশের উন্নয়নে কত টাকা ব্যয়ে কি করা হবে ছক কষে জাতীয় সংসদে সেই বাজেট ঘোষণা হতে যাচ্ছে আগামী 11 জুন। কঠিন সময়ে বাজেট দেওয়ার দায়িত্ব পড়েছে নতুন সরকারের উপর। কঠিন সময় বিশ্ব বাস্তবতায়, দেশের কয়েক বছরের অর্থনৈতিক বাস্তবতায় তো কঠিন বটেই। বিএনপি সরকার 2026-27 অর্থ বছরের জন্য 9,30,000 কোটি টাকার বাজেট দিতে যাচ্ছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়ের সূত্র, যা চলতি অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের চেয়ে 1,40,000 কোটি টাকা বেশি। আর জিডিপি প্রবৃদ্ধি ধরা হতে পারে 6.5%। প্রবৃদ্ধি তো আমরা 8% অলমোস্ট চলে গিয়েছিলাম, সেখান থেকে আমরা নেমে গিয়েছি। সেই হিসেবে টার্গেটটা 6.5% অনেক বেশি না। স্বৈরশাসনের অবসান ঘটিয়ে 1991 সালে রাষ্ট্র ক্ষমতায় এসেই ভ্যাট প্রচলন করে রাজস্ব আদায়ে যুগান্তকারী পদক্ষেপের জানান দিয়েছিল বিএনপি। 2 দশক পর দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে এবারও বাজেটে নতুনত্ব আনবে বলে আশা এনবিআরের সাবেক এই চেয়ারম্যানের। বাজেট বাড়াতে হবে। কেন বাড়াতে হবে? যে অর্থনীতিকে চালু করতে হবে, বাজেট বড় করতে হবে, কিন্তু সুশাসনটা তার সাথে থাকতে হবে। তবে হরমুজ প্রণালী ঘিরে মধ্যপ্রাচ্য সংঘাত দীর্ঘ হলে পণ্য ও কাঁচামাল সরবরাহে যে নেতিবাচক প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতে, সেই বাস্তবতায় এই সম্প্রসারণমূলক বাজেট বাস্তবায়নে মুনশিয়ানা দেখাতে না পারলে অর্থনীতি অস্থিতিশীল হয়ে উঠতে পারে বলে সতর্ক করছেন এই অর্থনীতিবিদ। এই সরবরাহ সংকট যেখানে থাকে, সেখানে সম্প্রসারণমূলক বাজেট বাস্তবায়ন হলে এটা যদি উৎপাদন না বাড়ায়, কারণ চাহিদার সংকটে তো উৎপাদন ব্যাহত না, তো টাকাটা বাজারে ঢুকে যাচ্ছে, মূল্যস্ফীতি এমনি খুবই উচ্চ পর্যায়ে আছে, এটার উপর ফার্দার চাপ সৃষ্টি হবে। অর্থ মন্ত্রণালয়ের সূত্র বলছে, আগামী অর্থ বছরের বাজেট বাস্তবায়নে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা 6,95,000 কোটি টাকা ধরা হতে পারে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। অভ্যুত্থানে মোহাম্মদপুরে 9 জনকে হত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস সহ 28 আসামির বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য 8 জুন দিন ধার্য করা হয়েছে। রোববার এ মামলায় ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস সহ 28 আসামির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 8 জুন মামলার সূচনা বক্তব্য সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। এইটাতে আমাদের সুপিরিয়র কমন রেসপন্সিবিলিটি আমরা পেয়েছি, আমরা ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি পেয়েছি, আমরা টার্গেটেড কিলিংয়ের অফেন্স পেয়েছি। শুধু মোহাম্মদপুরে এই ঘটনাটা ঘটে নাই, সারা বাংলাদেশে তখন একটা যে জেনোসাইড হলো, এইটার দায় এই আসামিদেরকে অবশ্যই বহন করতে হবে। এদিকে ফেনীতে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে আগামী 21 জুলাই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 11 প্রধান কুশীলব ছিলেন মাসুদ উদ্দিন চৌধুরী, সে বিষয়ে তদন্ত করবে বলেও জানান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। গতকালকে সেই ফর্মে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেছি, তিনি যে সকল তথ্য আমাদের কাছে দিয়েছেন সেগুলো আমরা যাচাই বাছাই করছি এবং প্রয়োজন বোধে আরও 2 দিন আমরা তাকে সেই ফর্মে নিয়ে জিজ্ঞাসাবাদ করার সুযোগ আছে। আমাদের মনে হয় তিনি যে কথাগুলো বলেছেন তাতে আবারও তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতে পারে। এছাড়া জুলাই অভ্যুত্থানে উত্তরায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ 26 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করতে 6 জুলাই দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। গাজীপুরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে 3 জন নিহত হয়েছেন। বিক্ষুব্ধ জনতা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে তাদের সঙ্গে থাকা পিকআপ। ভোরে কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাঘচালা গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, গণপিটুনিতে নিহতদের নামে একাধিক ডাকাতির মামলা রয়েছে। রোববার ভোরে কালিয়াকৈর উপজেলার বাগচালা গ্রামে গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত হন 3 জন। আগুন দেয়া হয় তাদের সঙ্গে থাকা পিকআপে। স্থানীয়রা জানান, সপ্তাহখানেক আগে এলাকাটিতে গরু চুরির ঘটনা ঘটে। রোববার ভোরে 10-12 জনকে 2টি পিকআপ নিয়ে ঘোরাফেরা করতে দেখলে সন্দেহ হয় গ্রামবাসীর। জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে দলটি। গ্রামবাসী ধাওয়া করে একটি পিকআপ থেকে 3 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে কথাবার্তায় অসঙ্গতি পাওয়া যায়। এ সময় পিটুনি দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। 2:30-3টার দিকে যখন চোর দল গাড়ি নিয়ে এসে
খামারিদের খামারে গরু চুরি করার জন্য আসছিল, তখন এলাকাবাসী টের পেয়ে তাদের ধাওয়া করে তালতলা গ্রামে একজন ধরা হয়, আর এখানে দুইজন, বাকসালা গ্রামে দুজন ধরা হয়। কিছুদিন আগে তালতলা থেকে কয়েকটা গরু চুরি হওয়ার পর সকালে রাত্রিবেলায় পাহারা দেওয়ার পর আজকে এই চোরদেরকে ধরতে আমরা সকলে সক্ষম হই। চুরির ঘটনাগুলো ঘটতেছে, এরপরে পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীর জোরদার কোনো পদক্ষেপ ছিল না। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আইন শৃঙ্খলা বাহিনী। 3 জনের লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর পরিচয় মেলে তাদের। নিহতদের মধ্যে আজহার পাশের এলাকার বাসিন্দা, কৃষ্ণের বাড়ি সিলেট, আর সেলিম পটুয়াখালীর বাসিন্দা। গরু চুরি করতে যেয়ে জনসাধারণের হাতে ধৃত হয়। উত্তম মাধ্যম হওয়ার পরে তাদের হাসপাতালে নেওয়ার পরে ডাক্তার মৃত ঘোষণা করে। আন্তঃজেলা ডাকাত দলের সদস্য তারা। গণপিটুনির ঘটনায় নিহত 3 জনের বিরুদ্ধেই একাধিক ডাকাতির মামলা আছে বলে জানিয়েছে পুলিশ। সময় সংবাদ, গাজীপুর। এদিকে গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী, 3 মেয়ে ও শ্যালক সহ 5 জনকে গলা কেটে হত্যার ঘটনায় এখনও ধরাছোঁয়ার বাইরে অভিযুক্ত গৃহকর্তা ফোরকান। সকালে গোপালগঞ্জের পাইককান্দি এলাকায় পারিবারিক কবরস্থানে একে একে পরিবারের 5 সদস্যকে দাফন করা হয়। এ সময় কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। তবে এখনও অভিযুক্ত ফোরকান মিয়া গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী। তাকে প্রধান আসামি করে অজ্ঞাত 5 জনের বিরুদ্ধে গাজীপুরের কাপাসিয়া থানায় মামলা করেন নিহত শারমিনের বাবা। আমার বিয়ের পর আমি যে কবার আমি দেখছি একে ফ্যামিলি এরকম না। আমার ননদ খুব ধার্মিক। যত বড় নিকৃষ্ট হোক, মানুষ যত খারাপই হোক, এইভাবে 5টা লোক এইভাবে ফাঁসি দিয়ে এইভাবে কুপাই হত্যা করে মারা পরে কি বলবো, আর বলার মতো ভাষা নাই। মুই কষ্ট বাঁচার ইসির সাথে জানিয়েছে, তখন তো আমার তো মনে করে না যে একা করছে। ভয়াবহ বিস্ফোরণের শব্দে ঘুম ভাঙলেও ঘর থেকে বের হতে পারেনি কেউই। নারায়ণগঞ্জের ফতুল্লায় ফ্ল্যাটে বিস্ফোরণে দগ্ধ হয়েছেন একই পরিবারের 3 শিশুসহ 5 জন। ঘরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। শরীরের 95% পুড়ে যাওয়ায় সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। সর্বোচ্চ সেবা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। নারায়ণগঞ্জের ফতুল্লার গিরিধারা এলাকার 10তলা এই বাড়ির ও আশপাশের সবার ঘুম ভাঙে বিকট বিস্ফোরণের শব্দে। রোববার সকালে বিস্ফোরণে বাড়ির দরজা, জানলা, দেয়াল ভেঙে পড়ে। আগুন ধরে যায় নিচতলার ফ্ল্যাটেও। ভয়াবহ আগুনে পুড়ে যায় কালাম সাইমা দম্পতি ও তাদের 3 সন্তান মুন্না, কথা ও মুন্নি। হঠাৎ এরকম একটা বিস্ফোরণ হয়েছে, মানে আতঙ্কে পুরো বাড়ি হই হুল্লোড়। প্রতিবেশীরা দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করে। সবজি বিক্রেতা কালামের 5 সদস্যের পরিবারের সবার এই করুণ অবস্থায় দিশেহারা স্বজনরা। অটো লই দিয়া 2 মাসে কইছে কামনের মেয়ে জামাই নাতি আর পুড়িয়ে গেছে। ঘটনাস্থল পরিদর্শন করে ফায়ার সার্ভিস জানায় আগুন জ্বালাতেই ঘরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ হয়। সমস্ত রুমে বদ্ধ হয়ে একটা গ্যাসের চেম্বার সৃষ্টি হয়েছে। চেম্বার সৃষ্টি হওয়ার কারণে যে নিস্তারায় যে ছিল উনি সিগারেট ধরাতে যাওয়ার ফলেই হঠাৎ করে এই দুর্ঘটনাটা ঘটছে। চিকিৎসকরা জানান শ্বাসনালী সহ শরীরের 30 থেকে 95% পুড়ে যাওয়ায় তাদের সবার অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে তাদের খোঁজ খবর নিয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হবে। এখানে আমাদের সর্বাত্মক সর্বশ্রেষ্ঠ যে ট্রিটমেন্ট আছে, আমাদের সম্মানিত ডাক্তারগণ সেই ট্রিটমেন্টগুলি করতেছেন। আর্থিক যদি কোনো রকম প্রয়োজনীয়তা পড়ে আমরা সরকারের পক্ষ থেকে যে আর্থিক ব্যবস্থা করা হবে। দগ্ধ কালামের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়। পরিবার নিয়ে ফতুল্লার ওই বাড়িটিতে ভাড়া থাকতেন তিনি। হায়দার আলী, সময় সংবাদ, ঢাকা। সোশ্যাল মিডিয়ায় কাজের নির্দিষ্ট নীতিমালা না থাকা সচেতনতামূলক কাজে যুক্ত হওয়ার ক্ষেত্রে বড় বাধা বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে রাজধানীর ড্যাফোডিল ভবনে বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্ট আয়োজিত সেমিনার ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে মন্তব্য করেন তিনি। এখনকার গণমাধ্যম জগতের সবচেয়ে বড় সিংহ প্ল্যাটফর্ম হচ্ছে সোশ্যাল মিডিয়া, কিন্তু সোশ্যাল মিডিয়া সরকারের যে অবকাঠামো, এই অবকাঠামোর মধ্যে এটা কাজ করার কিন্তু কোনো বিধান নাই। রাষ্ট্রের যে পরিমাণ ডিজিটালাইজড ক্যারেক্টার থাকা দরকার, অথবা প্রজন্মকে যেভাবে খুব পরিকল্পিতভাবে ডিজিটাল লিটারেসির মধ্যে নেওয়া দরকার, বিশেষ করে গণমাধ্যমে, তা কিন্তু নাই। এবং এই না থাকার কারণে দেখা গিয়েছে যে ইচ্ছা থাকলেও এই কাজগুলি করতে কিন্তু অনেক সময় লেগে যাচ্ছে।
বৃষ্টি শেষে হাওড় অঞ্চলে রোদের দেখা মেলায় ধান শোকাতে ব্যস্ত কৃষক। সবশেষ খবর জানাতে সুনামগঞ্জের দেখার হাওড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। দেখার হাওড়ের একটি মালা খোলা এবং এই দেখার হাওড়ের মালা খোলা একটি না, এরকম প্রায় 10টি বা তারও অধিক মালা খোলা রয়েছে। আমরা কৃষকদের সাথে কথা বলে জেনেছি যে তারা মোটামুটি গত কয়েকদিনের 4-5 দিনের রোদে অর্থাৎ ধান শুকানোর কাজটি সেরে ফেলেছেন। এখন রয়েছে শুধু তাদের যে খড় শুকানোর কাজ, এই খড় শুকানোর কাজটি এখন করছেন এবং এই সমস্ত মালা খেলা যে পরিমাণ ব্যস্ততা আগে দেখা যেত বা ছিল লোকজনের আগমন, এখন সেরকমভাবে নেই। আমরা যদি বলি সুনামগঞ্জে যে চিত্রটা, অর্থাৎ সুনামগঞ্জে প্রায় 2,23,511 হেক্টর জমিতে বুড়ো আবাদ করা হয়েছে। এর মধ্যে প্রায় 20,000 হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে এবং 20,000 হেক্টর জমির ফসল জলাবদ্ধতার পানিতে তলিয়ে যাওয়ায় 1 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। অন্যদিকে যদি বলি সুনামগঞ্জ আপনি খাদ্য উদ্বৃত্ত জেলা, অর্থাৎ সুনামগঞ্জে প্রায় 14 লাখ মেট্রিক টন ধান উৎপাদন হয়, থেকে 9.5 লাখ মেট্রিক টন চাল উৎপাদন হয়। কিন্তু সুনামগঞ্জের যে খাদ্য ভাণ্ডার, যে সুনামগঞ্জের জেলার মানুষের যে খাদ্যের চাহিদা সেটা হলো মাত্র 5 লাখ মেট্রিক টন, বাকি 6 লাখ মেট্রিক টন দেশের খাদ্য ভাণ্ডারে যুক্ত হয়। সেই হিসাবে সুনামগঞ্জের একটি খাদ্য উদ্বৃত্ত জেলা হিসাবে পরিচিত। কিন্তু আমরা এখানে অনেক জায়গায় ঘুরে দেখেছি যে 1,02,23,511 বর্গ কিলোমিটার এলাকাতে কোথাও ধান পরিবহনের জন্য কোনো ধরনের ব্যবস্থা নেই এবং তারা জানিয়েছেন যে ধান পরিবহন করতে গিয়ে এখন তারা মারাত্মক সমস্যায় পড়েছেন, কারণ তাদের শুকনা ধান খোলাই পড়ে আছে, কোনোভাবেই সেটা ঘরে নেওয়া যাচ্ছে না, কারণ এখানে ধান পরিবহনের জন্য কোনো নৌপথ নেই এবং সড়কপথ নেই। এবং তারা জানিয়েছেন যে আগামী 4-5 দিনের মধ্যে তারা এই ধান শুকানোর কার্যক্রম শেষ করতে পারবেন এবং এখন তারা খড় শুকাচ্ছেন। তো এই ছিল সুনামগঞ্জের দেখার হাওড় থেকে সবশেষ খবর। সুনামগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র। কোরবানির ঈদকে কেন্দ্র করে শেরপুরের পাহাড়ি এলাকায় প্রস্তুত করা হয়েছে 35,000-এর বেশি পশু। চাহিদা থাকায় এরই মধ্যে আসতে শুরু করেছেন পাইকাররা। প্রাণী সম্পদ বিভাগ বলছেন প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠা এসব পশু সম্পূর্ণ নিরাপদ। শহীদুল ইসলাম হীরার পাঠানো তথ্য, বাবু চক্রবর্তীর ছবি নিয়ে রিপোর্ট। সকালে পশু ছেড়ে আসা হয় পাহাড়ে। সারাদিন পাহাড়ি এলাকায় প্রাকৃতিক চরণভূমিতে খায় ঘাস লতা পাতা। বিকেলে আবার ফিরিয়ে আনা হয় বাড়িতে। শেরপুরে শ্রীবদ্দী, ঝিনাইগাতি ও নলিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ে সারা বছর পশু পালন করা হয় উন্মুক্তভাবে। সীমান্ত জুড়ে প্রায় 4,000 পরিবার 35,000-এর বেশি পশু প্রস্তুত করেছেন কোরবানি ঈদে বিক্রির জন্য। তবে চোরাই পথে ভারতীয় গরু দেশে এলে লোকসানের আশঙ্কা তাদের। এরই মধ্যে বিভিন্ন এলাকা থেকে পাইকাররা দেশি জাতের পশু কিনতে ভিড় করছেন শেরপুরে। এই পাহাড়ে এলাকায় গরু বাছুর পালি, কোনো সার বিষ হাবি যাবি ইঞ্জেকশন ছাড়া। সকালে পাহাড় দিয়ে যায়, সারাদিন খাওয়ায়, আবার সন্ধ্যার সময় নিয়ে যায়। আর কোরবানির জন্য যে আমরা গরুটা পালি সেগুলো মাংস খুব স্বাদ লাগে, তার জন্য এগুলো চাহিদা বেশি। কিন্তু হঠাৎ করে যদি ইন্ডিয়ান এলসি গরুগুলা বাংলাদেশে ঢুকে তখন আমরা এই বাজার মূল্যটা আর পাই না। পাহাড়ের পরিবেশে প্রাকৃতিক উপায়ে পালন করা পশুর মাংস নিরাপদ ও স্বাস্থ্যসম্মত বলে জানিয়েছেন প্রাণী সম্পদ বিভাগ। ঝিনাইগাতি সীমান্তবর্তী অঞ্চলের এই দেশি গরুর সারগুলোর আরো চাহিদা বেশি থাকে। তো আমরা মনে করি যে এই বছরও মানুষজন এই গরুগুলো কিনে কোরবানির স্বাচ্ছন্দ্য দিতে পারবে। প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে এবার কোরবানির হাটের জন্য শেরপুরে প্রস্তুত করা হয়েছে প্রায় 92,000 পশু, আর স্থানীয় চাহিদা রয়েছে 63,000 পশুর। সময় সংবাদ, শেরপুর। জানাবো দেশের বাইরের খবর। অবশেষে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ভারতের দক্ষিণাঞ্চলের রাজনীতিতে নতুন অধ্যায় রচনা করলেন থালাপতি বিজয়। প্রথম বক্তব্যেই 200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফ্রি, নারীদের নিরাপত্তা নিশ্চিত এবং মাদক নির্মূল অভিযান জোরদারের উপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ঘোষণা দেন তিনি। এটি কোনো সিনেমার দৃশ্য নয়, তবে ঠিক যেন নিজের সরকার সিনেমার চিত্রায়ন করলেন বাস্তবে। পর্দার সুপারস্টার এর আগে এমন রাজনৈতিক সমাবেশে লাখো কোটি দর্শক মাতালেও এবার সত্যি সত্যি মুখ্যমন্ত্রীর পদ নিয়ে রাজ্যের মানুষের মন জয় করলেন থালাপতি বিজয়। ম্যাজিক সংখ্যা ছুঁতে না পারায় শপথের আগে বাস্তবেও সিনেমার দৃশ্যের মতোই টান টান উত্তেজনা ছিল শেষ কয়েকদিন।
தமிழ்நாட்டு அரசின் முதலமைச்சர் என்ற முறையில் অবশেষে সব শঙ্কা কাটিয়ে রোববার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার থালাপতি বিজয়। চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে এই শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথম বক্তব্যে 200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফ্রি, নারীদের নিরাপত্তা নিশ্চিত এবং মাদক নির্মূল অভিযান জোরদারের উপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ঘোষণা দেন তিনি। இந்திய அரசியல் அமைப்பின்பால் আমি তামিলনাড়ুর জনগণকে প্রতিশ্রুতি দিচ্ছি, জনগণের অর্থ কখনো অপব্যবহার করব না। আমি সম্পদ অর্জনের জন্য রাজনীতিতে আসিনি, আর আপনারা সবাই সেটা খুব ভালো করেই জানেন। আমি কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেব না এবং কাউকে দুর্নীতির মাধ্যমে অর্থ উপার্জনের সুযোগও দেব না। এই সরকার হবে জনগণের সরকার, আর আমরা সবাই মিলে আরও শক্তিশালী ও উন্নত তামিলনাড়ু গড়ে তুলব। তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকসভার বিরোধী দল ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও শপথ অনুষ্ঠানে যোগ দেন হাজারো সমর্থক। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। রূপালী পর্দায় থালাপতি বিজয়কে যেভাবে অপরাজেয় জননেতা হিসেবে দেখা গেছে, বাস্তব জীবনে তার রাজনৈতিক উত্থানও ঠিক ততটাই নাটকীয়। সিনেমার চিত্রনাট্যকে হার মানিয়ে তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে বাজিমাত করেছেন এই সুপারস্টার। সিনেমার পর্দায় বিজয় থালাপতির প্রতিটা প্রতিবাদের দৃশ্য যেন ছিল রাজপথের রাজনীতির এক একটি রিহার্সাল। সরকার বা মেরসালের মতো চলচ্চিত্রের প্রতিবাদী চরিত্রগুলোই গড়ে দিয়েছে তার আজকের এই অপ্রতিরোধ্য রাজনৈতিক ইমেজ। মাত্র 2 বছর আগে 2024 সালে তামিলাগা ভেট্রি কাজাগাম বা টিভিকে গঠনের মধ্য দিয়ে সিনেমার গল্পই বাস্তবে রূপ দিলেন এই অভিনেতা। জোসেফ বিজয় চন্দ্রশেখর থেকে তামিলনাড়ুর মানুষের প্রিয় থালাপতি হয়ে ওঠার গল্পটা দীর্ঘ 2 দশকের। 2009 সালে নিজের ফ্যান ক্লাবকে বিজয় মাক্কাল ইয়াক্কাম নামের সমাজসেবামূলক সংস্থায় রূপান্তর করার মাধ্যমেই মূলত রাজনীতির বীজ বুনেছিলেন তিনি। বিজয়ের এই উত্থান তামিলনাড়ুর 59 বছরের 2 দলের রাজনীতির আধিপত্যকে ভেঙে চুরমার করে দিয়েছে। গত বছরের সেপ্টেম্বরে ত্রিচিতে বিশাল সমাবেশের ডাক দেন তিনি। সেই সমাবেশ সহজেই সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে। তবে বিজয়ের এই পথ চলায় নাটকীয়তার পাশাপাশি ছিল বিতর্ক আর অঘটনও। নির্বাচনী প্রচার চলাকালীন কারুরে পদদলিত হয়ে 41 জনের মৃত্যুর ঘটনা তার রাজনৈতিক ক্যারিয়ারকে খাদের কিনারে ঠেলে দিয়েছিল। কিন্তু সেই বিপর্যয় কাটিয়ে আইনি জটিলতা মোকাবিলা করে যেভাবে তিনি নির্বাচনে চমক দেখিয়েছেন, তাতে অনেক বিশ্লেষকই তার অদম্য ইচ্ছাশক্তির প্রশংসা করছেন। তামিলনাড়ুর ইতিহাসে অভিনেতা থেকে মুখ্যমন্ত্রী হওয়ার রেকর্ড আছে কিংবদন্তি এমজি রামচন্দ্রনের। 49 বছর পর কোনো চলচ্চিত্র তারকা হিসেবে সেই অনন্য ইতিহাস স্পর্শ করলেন বিজয় থালাপতি। নাসরিন রুমি। স্বার্থের ব্যাকরণ বোঝে না মায়ের ভালোবাসা। মা মানে মরুর বুকে এক চিলতে শীতল ঝর্ণা। মা থাকুক চির জাগরুক সন্তানের অন্তরে। দিবসের গণ্ডিতে নয়, মায়ের প্রতি ভালোবাসা হোক প্রতিদিন প্রতিক্ষণের। বিশ্ব মা দিবসে সব মায়ের প্রতি ভালোবাসা। তপ্ত দুপুরে এক পশলা বৃষ্টি, ফুলের পাপড়ি ছুঁয়ে যার শীতল স্পর্শে জড়ায় সবুজ ঘাস। মা মানেই যেন প্রকৃতি, মমতা যার অপার সৌন্দর্য। মা মানেই তো মরুর বুকে এক চিলতে শীতল ঝর্ণা। মা এক অক্ষরের এক মহাসমুদ্র, যার গভীরতা মাপার কোনো যন্ত্র নেই। মা যেন কোনো জ্বলন্ত মোমবাতি, যিনি নিজেকে জ্বালিয়ে আলো ছড়ান সন্তানের জীবনে। মা মানে অনন্ত আকাশ, শত বিপদেও সন্তানকে আগলে রাখা সব প্রশ্রয়ের আঁচল। মা মানে পরম নির্ভরতা, আজন্ম নিরাপদ আশ্রয়। মা হচ্ছেন পৃথিবীর একমাত্র ব্যাংক, যেখানে সমস্ত আবদার, কান্না আর অভিমান জমা রাখি সুদ ছাড়াই। আমি আমার মা বলতে পুরো পৃথিবীটাকেই বুঝি। আমার মা ছাড়া আমার দুনিয়ায় চলবে। আমার কাছে আমার মা হচ্ছে আল্লাহর প্রদত্ত সবচেয়ে বড় উপহার। স্বার্থের ব্যাকরণ বোঝে না মায়ের ভালোবাসা, তাই মায়ের এক চিলতে হাসির কাছে ফিকে পৃথিবীর সব হির জহরত। মাকে বিশেষায়িত করার জন্য কোনো স্পেসিফিক দিবসের দরকার নেই, মা তো মাই। মাকে নিয়ে আসলে বড় কিছু না আমার কাছে। ব্যাখ্যা বলতে আমি শুধু এতটুকুই বুঝি যে আমার আম্মা মানে আমার কাছে সবকিছু। দিনক্ষণ দিবসে মায়ের জন্য ভালোবাসা নয়, মা থাকুক চিরজাগরুক সন্তানের অন্তরে। বিশ্ব মা দিবসে সব মায়ের প্রতি ভালোবাসা। শবনব নিবিড়,
সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। পুলিশকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে ফ্যাসিবাদী সরকার। বাহিনীকে জনগণের আস্থা অর্জনের আহ্বান প্রধানমন্ত্রীর। নিরপরাধ কাউকে হয়রানি না করার নির্দেশ। বাংলাদেশ বন্ধুত্ব চাইলেও বারবার সীমান্ত রক্তাক্ত করছে ভারত, বললেন উপদেষ্টা রিজভী। সম্পর্ক উন্নয়নে দিল্লিকে সহিংসতার মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান। এবং হামে আক্রান্ত মৃত্যু বাড়ছে ঢাকার বাইরে। শিশুর দেহে অন্য রোগের অ্যান্টিবায়োটিক কাজ না করায় উদ্বেগ। ৩৫২ পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টের রিট। এই ছিল দুপুরের সময়। এরপর বিভাগীয় সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী রোজা চৌধুরী। ধন্যবাদ তামিম। বিভাগীয় সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।